বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর চেয়েছে পরিবার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জনাব রুহুল কুদ্দুস কাজল, আমাদের এই সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই, আসলে যাদের শাস্তি বহাল রাখা হয়েছে এই রায়ে, তারা কি সবাই গ্রেপ্তার আছেন? না, যেমনটি আপনাদের রিপোর্টার বললেন যে এই মামলায় যে ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, তাদের মধ্যে ৩ জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি এবং ৬ আগস্ট অর্থাৎ ৫ আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে একজন দণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেছেন, আর বাকিরা তো কারাগারে আছেন বলে আমরা জেনেছি। এবং সেক্ষেত্রে আজকে যে রায়টি হলো, সেই রায়ের যে পরবর্তী যে বিচারিক প্রক্রিয়া এবং পরবর্তী যে আপিলের যে প্রক্রিয়া, আমি একটি কথা বলে রাখি, আজকে আবরার ফাহাদ হত্যা মামলার যে ২০ জন আসামিকে যাদের ফাঁসি রায় বহাল রাখা হলো এবং ৫ জনের যাবজ্জীবন বহাল রাখা হলো, এটাই কিন্তু এই রায়ের কিন্তু সমাপ্তি নয়। তারা কিন্তু এই রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। সরকার যদি মনে করে যে কোনো ব্যক্তির কোনো আসামির সাজা অপর্যাপ্ত হয়েছে, সরকারের পক্ষ থেকেও তারা আপিল করতে পারেন। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে আপিল করার সম্ভাবনা খুবই কম, যেহেতু সরকার রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট যে না এই রায়টি সঠিক হয়েছে। তো সেক্ষেত্রে আসামিদের আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ তৈরি হবে এবং তারা যে আপিলটি করবেন, আমার বিশ্বাস যে হাইকোর্টের যে রায়ের কার্যকারিতা স্থগিত হবে এবং চূড়ান্ত বিবেচনায় যে আপিলের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল নিষ্পত্তির মাধ্যমেই আসলে নিম্ন আদালত আসলে তাদের পরিবারের পক্ষ থেকে যে বলা হয়েছে যে দ্রুত কার্যকর চান, সেক্ষেত্রে আসলে প্রক্রিয়া কি একটু দীর্ঘায়িত হবে? আবার ৩ জন আসামি তারা নেই, একজন পালিয়ে গেছেন। না দেখুন, আসামি পালিয়ে গেছেন এই পর্যায়ে, এই কারণে পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিংবা আমাদের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা কোনো বাধা হবে না। আমার কাছে যেটা মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের যে কোনো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এটা একটা দীর্ঘসূত্রিতা আছে। যদি এই মামলাটি সেই দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, তাহলে তো স্বাভাবিকভাবেই বিলম্বের একটা আশঙ্কা রয়েছে। তবে আমি প্রত্যাশা করব, যেহেতু রাষ্ট্রপক্ষ অত্যন্ত সক্রিয় এবং আসামিরাও চাইবেন এই রায়ের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আপিল করতে, তবে যেহেতু মৃত্যুদণ্ডের বিষয়, সুতরাং আমাদের দেশের যে বিচারিক যে সর্বশেষ প্রক্রিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা এবং তারপরে রিভিউ নিষ্পন্ন করা এবং সর্বশেষ আমাদের সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। এই প্রক্রিয়াটা একটু বিস্তারিত জানতে চাইছিলাম, সময়সীমাটুকু আজকে যেহেতু রায় হয়েছে, তার পরবর্তী প্রেক্ষাপটটা আসলে প্রক্রিয়াটা আসলে কি হবে, সময় এবং আপিলের কথা আপনি বলছেন, যদি একটু ভেঙে বলতেন আমাদের। দেখুন, আসলে এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, কিন্তু আজকে হাইকোর্টে যে রায়টি হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল করার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে, সময়সীমা আছে, সেটি হচ্ছে 30 দিন। কিন্তু সেই 30 দিন কিন্তু এই মামলার রায়ের কপি পাওয়ার পরে কিন্তু কাউন্ট করা হবে। আর মামলা যে কোনো নিষ্পত্তির ক্ষেত্রে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এরকম মামলা, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল কিন্তু 10 বছরের বেশি সময় ধরেও নিষ্পন্ন হচ্ছে না, এমন মামলার সংখ্যা কম আছে, অনেক আছে। সুতরাং আমি মনে করি যে এক্ষেত্রে যেহেতু মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের আইন বিচার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপক্ষ অত্যন্ত তৎপর যদি হয়ে থাকে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের কাছে যদি এই মামলার গুরুত্ব যদি রাষ্ট্রপক্ষ যে কোনো রায় কার্যকরের ক্ষেত্রে বাংলাদেশে আসলে আমরা দেখি যে আসলে সময় অনেক লেগে যায়, সেটি কেন? এবং পাশাপাশি যেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যিনি পালিয়ে গেছেন, তার ক্ষেত্রে আসলে ব্যবস্থাটা কি হবে? তিনিও তো আসলে রায় কার্যকরের মধ্যেই পড়তে হবে। হ্যাঁ, এটা কিন্তু যে সমস্ত আসামিরা অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামিরা পালিয়ে গেছেন, তাদের কিন্তু গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি রায় কার্যকর করার দায়িত্বটা কিন্তু সরকারের, রাষ্ট্রের পুলিশ বিভাগের মূলত। আর আদালতের যে বিচারিক প্রক্রিয়া, সেক্ষেত্রে আমি যেটা বলি যে আজকে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল যদি আসামি পক্ষ করে থাকেন, তাহলে আপিল নিষ্পত্তির পরে তাদের একটা সুযোগ থাকবে রিভিউ করার। সেই রিভিউটা যদি চূড়ান্ত বিবেচনায় যদি খারিজ হয়ে যায়, তাহলে তারা মনে করলে সংবিধান মোতাবেক রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। রাষ্ট্রপতি যদি কোনো কারণে ক্ষমা প্রার্থনার আবেদন যদি নামঞ্জুর করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জেল কর্তৃপক্ষ এই রায়টি কার্যকর করতে পারবেন। আর আজকে যে রায়টি প্রদান করা হলো, আমি দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, যেমন 20 জনের ফাঁসির রায়, 5 জনের যাবজ্জীবন,
আপিল বিভাগ কিন্তু আপিল নিষ্পত্তির কালের এই রায়টি বহাল নাও রাখতে পারেন। তারা যে সবাইকে একইভাবে সাজা দিবেন কিংবা এই সাজাটি যে বহাল থাকবে এমনটিও কিন্তু মনে করার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি এবং আমি মনে করি আমার যে আইনজীবী হিসেবে যে আমার অভিজ্ঞতা, এটার কিন্তু আরেকটা পূর্ণাঙ্গ শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হবে এবং সাধারণত এই ধরনের শুনানির ক্ষেত্রে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য অভিজ্ঞ বিচারপতিরা এই ধরনের মামলা নিষ্পত্তি করে থাকেন। জি, আপনার কাছে সবশেষ প্রশ্ন আমার, এই যে রায়ের মাধ্যমে ছাত্র রাজনীতিকে কোনো বার্তা দিল কি হাইকোর্ট? দেখুন, এটা তো রাজনৈতিক ব্যাপার। সবচেয়ে বড় কথা, একটা সমাজে যে অপরাধ সংগঠিত হয় এই অপরাধটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, সমাজের জন্য অপরাধ, শুধুমাত্র ছাত্র রাজনীতির জন্য না, এটা বাংলাদেশের যে কোনো মানুষের জন্য। এই যে একটা নিরীহ নিরপরাধ ছেলের মৃত্যু হলো, আবরার ফাহাদ যেমন অত্যন্ত মেধাবী একটা ছাত্র, বুয়েটে চান্স পাওয়া যে কোনো ছাত্রের জন্য স্বপ্নের বিষয়, কিন্তু একই সঙ্গে কিন্তু আরো কিন্তু 25টা ছেলে, তারাও কিন্তু মেধাবী, একই মেধার মাত্রার মানুষ, তারাও কিন্তু আজকে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরও কিন্তু জীবন ধ্বংস হয়ে গেল। সুতরাং আমি মনে করি যে বিচার কিংবা আমাদের দেশে যে কোনো অপরাধ সংগঠনের শুরুতে সামাজিক সচেতনতা সৃষ্টি করা, মানুষ যেন কোনো অন্যায়ের মধ্যে না করে, কোনো অপরাধের সঙ্গে জড়িত না করে, বিশেষ করে তরুণ সমাজে, তরুণ বয়সে যে সময় মানুষের অত্যন্ত রক্ত টকবগে থাকে। এবং এটা তো আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা আমি মনে করি বিগত ফ্যাসিবাদী আমলের যে বিচারহীনতার যে সংস্কৃতি, তার একটা চরম পরিণতি কিংবা করুণ শিকার হয়েছেন আবরার ফাহাদ। এটা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আবরার ফাহাদ হত্যাকাণ্ড হয়েছে। সুতরাং এটা কিন্তু সাধারণ অলনেসারে নকশাত কোনো অপরাধ মধ্যের সঙ্গে এটাকে তুলনা করলে হবে না। এটা হচ্ছে যে সময় আবরার ফাহাদ বুয়েটে তার সংরক্ষিত হলের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ছোট্ট শেষ প্রশ্ন, আপনার মেধা এবং অপরাধ দুটিকে আসলে একত্রিত করা উচিত? কারণ মেধাবী ছাত্র সে কি অপরাধ করতে পারে না? না, আমি কিন্তু সে কথা বলি না। আমি বলছি যে একজন মেধাবী ছাত্রের জন্য এটাও কিন্তু বিবেচনা করতে হবে যে আমাদের দেশে তারা এই ধরনের অপরাধের মধ্যে কেন জড়িয়ে পড়লো। এর একটা অন্যতম কারণ হতে পারে যে বিগত সময় ফ্যাসিবাদ আমলে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি এবং তাদের সমর্থক হলে যে কোনো অপরাধ করলে যে অপরাধ পার পাওয়া যায় এমন একটা মানসিকতা তাদের মনের মধ্যে থাকতে পারে। এবং তারা সবাই কিন্তু রাজনৈতিকভাবে সেই ছাত্র সংগঠনের, বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মী ছিল। রাজনৈতিকভাবে যে কোনো অপরাধ করলে রাজনৈতিক একটা প্রশ্রয় পাওয়া যায়, সেটা আমার মনে হয় তাদের হত্যাকাণ্ড। আমাদের হাতে সময় কম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।